ক্লাস 9 ম্যাথ কোষে দেখি 1.3। আজকের ভিডিওতে ক্লাস 9-এর কোষে দেখি 1.3 এর দাগের 8 নম্বর অঙ্ক থেকে শুরু করে 13 দাগের পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করাবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে আগের ভিডিওগুলো দেখে নেবে। তো চলো শুরু করে নেওয়া যাক। এখানে 8 নম্বর অঙ্ক। 8 দাগে কি বলছে, সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তো দেখো এখানে 1 নম্বরে কত দেওয়া আছে, 5.762। এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তো এখানে দেখো আমরা 5 তো দেখতে পাচ্ছি, কিন্তু 5-এর থেকে একটুখানি বেশি আছে। তার মানে কি এই সংখ্যাটা 5-এর থেকে বড় কিন্তু 6-এর থেকে কম। তো এটাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা যাবে আমি ডিটেলসে দেখাচ্ছি, দেখো তোমরা মন দিয়ে বুঝবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। ক্লিয়ার? তো আমি এখানে অঙ্কটাকে লিখে নিচ্ছি আরেকবার। হ্যাঁ, 5.762, ঠিক আছে। এখানে নিচে উত্তর দিচ্ছি। তাহলে যেহেতু এটা 5-এর থেকে বড় 6-এর থেকে কম, তাহলে ম্যাক্সিমাম 6টা বা 7টা দাগ ফেললেই হবে। ওকে, তো আমি এখানে দাগগুলো মানে সংখ্যা রেখাটা স্থাপন করছি। দেখো সংখ্যা রেখাটা তৈরি করে দিয়েছি। মিডিলে আমার 0 হবে। আমি এগুলোকে উপরে লিখছি। ক্লিয়ার? একটা দাগ, দুটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, 5টা, 6টা, আমি 7টা করে নিলাম। ক্লিয়ার? এদিকেও 7টা করে নেব। এখানে দেব -1, -2, -3, -4, -5, -6, -7। এখানে হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7। এবার কোশ্চেনে কত আছে, 5.762। আমি একটু আগেই বললাম যে এটা 5-এর থেকে বড় কিন্তু 6-এর থেকে ছোট। তার মানে এই 5 থেকে 6-এর মধ্যে আমার ভ্যারি করবে। ক্লিয়ার? কিন্তু এই 5 থেকে 6-এর মধ্যে কোথায় পড়বে এইটা দেখানোর জন্য আমি 5 এবং 6টাকে একটু জুম করে লিখবো। কিভাবে দেখাচ্ছি দেখো। এখানে আমি আরেকটা সংখ্যা রেখা স্থাপন করব। ক্লিয়ার? এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দেব। এইটাকে আমি লিখবো 5 আর এইটাকে দেব 6। ক্লিয়ার? তো আমি এখান থেকে এটাকে এভাবে করে মিলিয়ে দেব। আর এই 5টাকে আমি গিয়ে এখান থেকে মিলিয়ে দেব। তো এই যে 5 থেকে 6 আছে, এইটুকুটাকে আমি এখানে বড় করে জুম করে লিখলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে 5 দিয়েছি, এখানে 6 দিয়েছি, আর এইভাবে মিলালাম কেন, কারণ এইটুকু অংশটাকে আমি চিহ্নিত করে দেখালাম যে এতটা হচ্ছে। বোঝা গেল? এবার এইভাবে করার পর সব সময় আমার এই 5 এবং 6-এর মিডিলে, মানে এইভাবে করার পর এই যে মিডিলের অংশটা পেলাম, এখানে সবসময় 9টা দাগ ফাটতে হবে। তো আমি 9টা দাগ ফেলে নিচ্ছি। একটা, দুটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। ক্লিয়ার? তো আমি এখানে লিখবো 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9। এতদূর বোঝা গেল? আর আমার কোশ্চেনটাতে কত আছে, 5.7 আছে। 7-এর পরে একটু আছে। ঠিক আছে, তার মানে 5.7 কোথায় লিখেছি দেখো, এই জায়গাটাতে লিখেছি। তো এই 5.7-এর থেকে একটু বেশি আছে, দেখতে পাচ্ছ 6 দেওয়া আছে। তার মানে এই 5.7-এর থেকে বড় হবে কিন্তু 5.8-এর থেকে ছোট হবে। তার মানে এইটুকু অংশের মধ্যেই কোথাও হবে। তো এইটাকে আবার জুম করে লিখবো। ক্লিয়ার? তো এখানে আরেকটা সংখ্যা রেখা তৈরি করে নিচ্ছি। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দেব। এই 5.7 থেকে 5.8-এর মধ্যে হবে, ওই জন্য এই জায়গাটাতে 5.7 লিখবো, আর এখানে লিখবো 5.8। ক্লিয়ার? এটাকে এখানে মিলিয়ে দেব, আর এইটাকে এখানে
মিলিয়ে দেব। এবার আমি বলেছিলাম এর মিডিলে আমাকে 9টা দাগ কাটতে হবে, তো আমি 9টা দাগ ফেলে নিচ্ছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আমি এখানে দিয়েছি 5.7, তাহলে এই জায়গাটাতে লিখবো 5.71, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78, 5.79, তারপর 5.8 হয়ে যাবে। তো 8 তো এখানে করা আছে। তো এবার আমার কত আছে? 5.76 থেকে একটু বেশি। 5.76 কোথায় পেয়েছি? এই জায়গাটা পেয়েছি। তার মানে এর থেকে একটু বেশি হবে, কিন্তু 7.7 একটু কম হবে। তার মানে এর মিডিলে কোথাও হবে। তো এটাকে আবার একটা সংখ্যা রেখা তৈরি করবো এখানে। ফাইভ পয়েন্ট সেভেন সিক্সের থেকে বেশি বলে আমি এইটাকে এই জায়গাতে দেব। কত? 5.76। ক্লিয়ার? আর এখানে কত দেব? 5.77। বুঝা গেল? তো আমি এই 7.7টাকে এখানে মিলিয়ে নেব। আর এটাকে এখানে মিলিয়ে নেব। ওকে, এর মিডিলে 9টা দাগ দিব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এখানে কত হবে? এখানে ওই যে 5.761, এই যে এই সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটাকে হুবহু লিখে দিতে হবে, তারপরে একটা 1 লাগাতে হবে। যেরকম এখানে আছে 5.7, তো আমি 5.7 লিখে দিলাম হুবহু, কিন্তু তার পাশে একটা 1 দিলাম, তারপর 2 দিলাম, তারপর 3 দিলাম। এখানে 5 ছিল সিঙ্গেল, তো ওই জন্য 5.1 দিলাম। বুঝা গেল ব্যাপারটা? তারপরে কত হবে? তারপর এখানে দিয়ে দেব 5.762, 5.763, 5.764, 5.765, 5.766, 5.767, 5.768, 5.769। ক্লিয়ার? আমাকে কত স্থাপন করতে বলেছে? আমাকে বলেছে 5.762। তোমরা দেখতে পাচ্ছ এটা কোথায় আছে? এই জায়গাতে আছে 5.762। তাহলে এখানে একটু বড় করে দাগ দিয়ে দেবো। ক্লিয়ার? আর এখানে দিব, এর নাম দিয়ে দেবো পি বিন্দু। ওকে, তো আমি এখানে লিখে দেব নিচে, অতএব সংখ্যা রেখায় ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। ক্লিয়ার? তো এইভাবে করতে হবে। আশা করবো যে সম্পূর্ণ অঙ্কটা ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্ক, নেক্সট 2 নম্বরটা করে নেব। ঠিক আছে, কত আছে? 2.321। এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তো আমি এখানে উত্তর লিখে দেব। সর্বপ্রথম একটা সংখ্যা রেখা তৈরি করব। এখানে মিডিলে 0 দেব। এখানে দেখতে পাচ্ছ 2.321 আছে, তার মানে কি 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট। ওকে, 2 এবং 3 এর মধ্যে আছে এই সংখ্যাটা। তো আমি বেশি দাগ দিব না, 4টা দাগ দিলেই হবে বা 3টা দিলেও হবে। ঠিক আছে, তো আমি এখানে দিচ্ছি 1টা 2টা 3টা করে দিলাম। এখানে 1টা 2টা 3টা। এখানে -1 -2 -3। এখানে হবে 1 2
3। আমার কত আছে 2.321, তার মানে 2 এবং 3 মাঝখানে হবে এইটুকুর মধ্যে। এটাকে জুম করে তৈরি করব। তো এখানে আরেকটা সংখ্যা রেখা তৈরি করছি। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দেব। এই 2 থেকে 3 এর মধ্যে বলে আমি এখানে 3 লিখব, আর এখানে 2 লিখব। তো এই অংশটাকে চিহ্নিত করার জন্য আমি এখানে এইভাবে মিলিয়ে দেব। ক্লিয়ার? আর এই অংশটাকে আমি এখানে মিলিয়ে দেব। আর এই 2 এবং 3 এর মাঝখানে 9টা দাগ পারতে হবে। আমি 9টা দাগ ফেলে নিচ্ছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে এখানে কত হবে? এখানে 2 আছে বলে এখানে লিখব 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9। আমার কত আছে? 2.3 আছে, মানে 3 থেকে একটু বেশি। তাহলে এই যে 2.3 পেলাম, এর থেকে একটু বেশি মানে 2.3 এবং 2.4 এর মাঝখানে হবে। তো এটাকে জুম করে আবার তৈরি করব। তো এখানে আর একটা সংখ্যা রেখা টেনে নিলাম। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। 2.3 আছে, তো এখানে 2.3 লিখব। আর এটা আছে 2.4, তো এখানে 2.4 লিখব। এই 2.4টাকে আমি কোথায় মিলাবো? এইখানে মিলিয়ে দেব। আর 2.3টাকে এইখানে মিলিয়ে দেব। আর এর মিডিলে 9টা দাগ পারতে হবে। 9টা দাগ ফেলে নিচ্ছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এটা কত হবে? এখানে 2.3 আছে, তো এখানে লিখবো 2.31 করে দেব। 2.32 করে দেব। 2.33, 2.34, 2.35, 2.36, 2.37, 2.38, 2.39। ক্লিয়ার? এবার আমার কত আছে? 2.32 এর থেকে একটু বেশি আছে। তো আমি দেখো এখানে 2.32 পেয়েছি, তাহলে এর থেকে একটু বেশি হবে, তার মানে এইটুকুটা আবার জুম করে করব। তো এখানে আরেকটা সংখ্যা রেখা তৈরি করে দিচ্ছি। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দেব। এটা কত হবে? 2.32 হয়ে যাবে। আর এটা কত হবে? এটা হয়ে যাবে 2.33। এর মাঝখানে হবে। এই 2.33টাকে এখানে করলাম বলে এখানে মিলিয়ে দেব। আর 2.32টাকে এই সাইডে করলাম বলে মিলিয়ে দেবো এখানে। ক্লিয়ার? আর এর মিডিলে কটা দাগ হবে? 9টা দাগ হবে। তো 9টা দাগ ফেলে নিচ্ছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এখানে কত লিখবো? এখানে 2.32 আছে বলে এখানে লিখবো 2.32, তারপরে একটা 1 লাগাবো। 2.322 লাগাবো। 2.327, 2.328, 2.329। ক্লিয়ার? আর আমার কত আছে? 2.321 আছে। তো দেখো এই সংখ্যাটা এখানে পেয়ে গেছি, তার মানে এটাকে একটু মোটা করে দিব, এটার নাম দিয়ে দিব পি। বুঝা গেল? তো এখানে স্থাপন করে নিলাম। তো আমি লিখব যে অতএব সংখ্যা রেখায় 2.321 সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। বোঝা গেল? তো এভাবে করতে হবে। এবার নেক্সট হচ্ছে 3 নম্বর। কত আছে? 1.052। এটাকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তো এখানে আমি 3 নম্বর দিয়ে দিচ্ছি। 1.052। ক্লিয়ার? নিচে উত্তর লিখব, একটা সংখ্যা রেখা তৈরি করব। মিডিলে 0 দেব,
এখানে একটা দাগ দিচ্ছি, দুটা, তিনটা করে দিচ্ছি, বেশি না করলে হবে কারণ 1 পয়েন্ট আছে, মানে 1-এর থেকে একটু বেশি আছে। ওকে, এখানে -1, -2, -3, এখানে 1, 2, 3। এবার 1-এর থেকে বেশি কিন্তু 2-এর থেকে কম, তার মানে এই 1, 2 এর মাঝখানে আছে। ক্লিয়ার? তো এটাকে জুম করে তৈরি করো, মানে আরেকটা সংখ্যা রেখা এখানে বানাবো। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এটাকে দেব 1 আর এইটার নাম দেব 2। এই 2টা এখানে গেছে বলে এখানে মিলিয়ে দেব, আর এই 1টা এখানে করলাম বলে এখানে মিলিয়ে দিলাম। এর মিডিলে 9টা দাগ হবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা করে দিলাম। এটা 1 আছে বলে এখানে লিখবো 1.1, 1.2, 1.3, 1.9। ক্লিয়ার? আমার কত আছে 1.0, তার মানে কি 1.1 যায়নি, কিন্তু এই 1-এর থেকে একটু বেশি, কিন্তু 1.1 এর থেকে কম, তার মানে এইটুকুটাকে জুম করে করতে হবে। তো এখানে আরেকটা সংখ্যা রেখা তৈরি করে নেব। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। আমি এই 1টাকে কোথায় লিখব? এখানে লিখব, আর 1.1টাকে এখানে লিখব। ক্লিয়ার? এভাবে করে নিলাম। এবার আমি কি করব, এই যে 1টাকে এখানে করলাম, তো এখানে এটাকে চিহ্নিত করে দেব, আর এই 1.1টাকে আমি এই জায়গাটাতে মিলিয়ে দেব। বুঝা গেল? এবার আমি এর মিডিলে 9টা দাগ ফারবো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে এখানে কত লিখবো? যেহেতু 1.1 এর থেকে ছোট আর 1 এর থেকে বড়, তার মানে এখানে লিখবো 1.01। ক্লিয়ার? তারপরে 1.02, 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09। ক্লিয়ার? আমার কত আছে 1.05 এর থেকে একটু বেশি আছে, তো 1.05 দেখো এখানে পেয়েছি, মানে এর থেকে একটু বেশি হবে আর 1.06 এর থেকে কম হবে। তো এইটুকুটাকে জুম করে মানে আরেকটা সংখ্যা রেখা তৈরি করে নেব। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এটাকে লিখব 1.05 আর এটাকে লিখব 1.06। এই 1.05টাকে এর সাথে মিলিয়ে নেব, আর 1.06টাকে এর সাথে মিলিয়ে নেব, আর এর মিডিলে 9টা দাগ ফাটতে হবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এখানে তাহলে কত লিখব? এখানে 1.05 আছে বলে এখানে 1.05 লিখে দিলাম, তারপরে একটা 1 হবে, 1.052, 1.053, 1.059। আমার কত আছে 1.052 আছে, এটা কোথায় হলো দেখো, 1.052 একবারে মিলে গেছে, তার মানে এটাকে একটু হাইলাইট করে দিলাম, এর নাম দিয়ে দিলাম পি। ক্লিয়ার? এবার আমি এখানে লিখব যে অতএব সংখ্যা রেখায় ওয়ান 1.052 সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। ক্লিয়ার? তো এইভাবে করতে হবে। এবার নেক্সট, সর্বপ্রথম আমি এখানে 4 নম্বর অঙ্কটা লিখে নিচ্ছি। কত আছে 4.178। এখানে উত্তর লিখব, এটা 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট, তো এখানে একটা সংখ্যা রেখা তৈরি করে নেব। যেহেতু 4-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট আছে, তাহলে ম্যাক্সিমাম 5টা বা 6টা দাগ নিলেই হবে, তো আমি এখানে 5টা দাগ নিয়ে নেব। ঠিক আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা।
এদিকেও 5টা করে নিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা। এটা 0 হয়ে যাবে, এটা 1 2 3 4 5, এখানে হয়ে যায় -1 -2 -3 -4 -5। ক্লিয়ার? তো আমার এই 4 থেকে 5-এর মধ্যে হবে, তো এটাকে জুম করে লিখে নিচ্ছি, মানে এর জন্য আরেকটা সংখ্যা রেখা তৈরি করে নিচ্ছি। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দেবে, এখানে হবে 5, এখানে হয়ে যাবে 4। এই 5টার সাথে এই 5টাকে মিলিয়ে নেব, আর এই 4টার সাথে এই 4টাকে মিলিয়ে নেব। ঠিক আছে, এর মিডলে 9টা দাগ হবে, 9টা দাগ ফেলে নিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে এই 4 আছে বলে এখানে 4.1 লিখবো। 1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 4.9। ক্লিয়ার? আমার কত আছে 4.1 এর থেকে বেশি, তার মানে এখানে 4.1 পেয়েছি, তো এর থেকে বেশি হবে 4.2 এর থেকে কম। তো এটাকে জুম করে লিখতে হবে, তার জন্য আরেকটা সংখ্যা রেখা তৈরি করে নিচ্ছি। এখানে একটা টান দেব, এখানে একটা টান দেব, এটা হবে 4.1 আর এটা হবে 4.2। ঠিক আছে, এই 4.1টাকে আমি এখানে মিলাবো আর 4.2টাকে আমি এখানে মিলিয়ে দেব। এর মিডিলে 9টা দাগ পারতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ফেলে নিলাম। ঠিক আছে, এখানে কত লিখবো 4.1 আছে বলে 4.11 লিখবো, 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 করে দিলাম। আমার কত আছে 4.17 এর থেকে বেশি, তো এই যে 4.17 এখানে পেয়েছি, এর থেকে বেশি কিন্তু 4.18 এর থেকে কম, তার মানে এর মিডিলে হবে। তো আরেকটা সংখ্যা রেখা তৈরি করব। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, 4.17 এখানে পেয়েছি, এটাকে এটার সাথে মিলিয়ে নেব, এখানে লিখে দেব 4.17 আর এখানে কত লিখব 4.18। ঠিক আছে, এটাকে এটার সাথে মিলিয়ে দিলাম। এর মিডলে 9টা দাগ পারতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ফেলে দিলাম। ক্লিয়ার? তো এখানে 4.17 আছে বলে লিখব 4.171 4.172 4.178 4.179। ক্লিয়ার? আমার কত আছে 4.178, দেখো 4.178 এখানে পেয়েছি, তো এটাকে একটু হাইলাইট করে দিলাম, এর নাম দিয়ে দিলাম পি। ক্লিয়ার? আমি এখানে লিখবো অতএব সংখ্যা রেখায় (4.178) সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। ক্লিয়ার? তো এভাবে করতে হবে। এবার নেক্সট দেখো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর কি বলছে, 9 নম্বরে লেখা আছে 2.26, 2 এর মাথায় পূর্ণপূণিক দেওয়া আছে এখানে, আর 6 এর মাথায় পূর্ণপূণিক দেওয়া আছে, ও 5.54 এখানে শুধুমাত্র 4 এর মাথায় পূর্ণপূণিক দেওয়া আছে। বলছে সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। এই যে সংখ্যা দুটো দেওয়া আছে এখানে, আরেকটা এটা সংখ্যা আর একটা এটা সংখ্যা, এই সংখ্যা দুটোকে 4 দশমিক স্থান পর্যন্ত লিখে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তো 2.26 আছে সর্বপ্রথম, এই 6 এর মাথায় পূর্ণপূণিক, 2 এর মাথায় পূর্ণপূণিক, তো এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে। তো এখানে দেখো দশমিকের পর দুটা সংখ্যা আছে, মানে 2 দশমিক পর্যন্ত আছে, এটাকে 4 দশমিক পর্যন্ত করতে হবে। তো আমরা জানি পূর্ণপূণিক মানে কি,
এটা অ্যাকচুয়ালি কীরকম ছিল, এটা অ্যাকচুয়ালি ছিল 2.26262626 এভাবে করে চলছিল, ঠিক আছে। ওই জন্য 2 এবং 6-এর মাথায় পুনঃপুনিক হয়েছে। এই জিনিসটা আমি প্রথম ভিডিওগুলোতে বলেছিলাম। ক্লিয়ার? যারা প্রথম ভিডিওগুলো দেখেছো তোমরা বুঝতে পারবে। তো এটাকে সংক্ষেপে লিখতে গেলে কি হবে, 2.26 আর 2 এর মাথায় পৌনঃপুনিক, 6 এর মাথায় পৌনঃপুনিক, যেটা এখানে করা আছে। তো যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত আমাকে করতে বলছে, তার মানে কি দশমিকের পরে 4টা সংখ্যা নিব। 4টা সংখ্যা নিলে কত হবে, 2.2626। ক্লিয়ার? অ্যাকচুয়ালি হবে 2.2626। এটাকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো কিভাবে করা যাবে আমি দেখো করাচ্ছি তোমাদের ডিটেলসে এবং ভাষা লেখাচ্ছি, তোমরা সহজে বুঝতে পারবে। ক্লিয়ার? তো এখানে আমি উত্তরে লিখব 2.26, 6-এর মাথায় পৌনঃপুনিক, 2 এর মাথায় পৌনঃপুনিক। সংখ্যাকে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে সংখ্যাটি হবে কত হবে, 2.2626। জিনিসটা বোঝা গেল? এই 2.26, 2 এর মাথায় পৌনঃপুনিক, 6 এর মাথায় পৌনঃপুনিক আছে, সংখ্যাকে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে সংখ্যাটি কত হবে, 2.2626। এবার এই সংখ্যাটাকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো আমি সর্বপ্রথম এখানে সংখ্যা রেখা তৈরি করে নিচ্ছি। মিডিলে আমি 0 করে দিচ্ছি, উপরে লিখবো। ক্লিয়ার? এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 3 করে দিচ্ছি, কারণ 2 এর থেকে একটু বেশি আছে বলে বেশি নেওয়ার দরকার নেই। -1 -2 -3 জন্য 3টা করে নিলাম, -1 -2 -3। এখানে হবে 1 2 3। ক্লিয়ার? এবার 2 এর থেকে একটু বেশি আছে, মানে 2 থেকে 3 এর মধ্যে হবে। তো এটার জন্য আরেকটা সংখ্যা রেখা তৈরি করে নিচ্ছি। এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব, এটাকে লিখব 3 আর এটাকে করব 2। ঠিক আছে? অ্যাকচুয়ালি এই 3টা 3 করলাম, ওই জন্য আমি এখান থেকে দাগটা এখানে মিলিয়ে দেব। এই 2টাকে 2 করেছি ওখানে, বলে এই 2টা এখানে মিলিয়ে দেব। এর মিডিলে 9টা দাগ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা করে দিলাম। এখানে 2 আছে বলে এখানে কত হবে, 2.1 হয়ে যাবে, 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9। ক্লিয়ার? আমার কত আছে, 2.2 এর থেকে একটু বেশি আছে। 2.2 কোথায় পেয়েছি, এখানে পেয়েছি, মানে এর থেকে বেশি, 2.3 থেকে কম। তো এটাকে আবার জুম করে করব। তো এখানে আরেকটা সংখ্যা রেখা তৈরি করে নিচ্ছি। ক্লিয়ার? এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব, এটাকে লিখব 2.2 আর এটাকে করব 2.3। ক্লিয়ার? এই 2.2টাকে এখানে মিলিয়ে দেব, 2.3টাকে এখানে মিলিয়ে দেব। এর মিডলে 9টা দাগ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ক্লিয়ার? এখানে 2.2 আছে বলে এখানে লিখব 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29। ক্লিয়ার? আমার কত আছে, 2.26 এর থেকে বেশি আছে। 2.26 কোথায় পেয়েছি, এই জায়গাটাতে পেয়েছি, মানে এর থেকে বেশি, 2.27 এর থেকে কম, তার মানে এটাকে আবার করতে হবে। তো এখানে করছি, এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব,
2.26 আছে, তো এটাকে এখানে মিলিয়ে দেব। ক্লিয়ার? এখানে লিখে দিচ্ছি 2.26, আর 2.27টাকে এখানে মিলাবো, এখানে লিখে দেব 2.27। ক্লিয়ার? এর মিডিলে নটা দাগ পারতে হবে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এখানে কত হবে? 2.261 হয়ে যাবে, 2.262, 2.269। ক্লিয়ার? আমার কত আছে? 2.262 এর থেকে বেশি, 2.262 এখানে পেয়েছি, মানে এর থেকে বেশি হবে, এর থেকে কম হবে, তো এইটুকুটাকে আবার জুম করে তৈরি করব। ক্লিয়ার? তো এখানে আরেকটা সংখ্যা রেখা তৈরি করে দিচ্ছি। এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব। এখানে কত লিখব? 2.262, আর এখানে কত করব? 2.263। ক্লিয়ার? 2.262 কোথায় আছে? এই জায়গাটাতে আছে, এটাকে এখানে মিলিয়ে দেব। আর 2.263 কোথায় আছে? এই জায়গাতে আছে, এটাকে এখানে মিলিয়ে দেব। এর মিডিলে নটা দাগ পারতে হবে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ক্লিয়ার? এখানে কত লিখবো? 2.2621 করবো, কারণ 2.262 আছে, লিখে দিলাম, শেষে একটা 1। এখানে কত করব? 2.2622, 2.2623, 2.2629। ক্লিয়ার? আর আমার কত আছে? 2.26, দেখো এখানে দেখতে পাচ্ছ 2.2626। ঠিক আছে? আর এটা কোথায় পেয়েছি? এখানে 2.2626, তাহলে এটাকে পি বিন্দু নাম দিয়ে দেবো। ঠিক আছে? তো আমি নিচে লিখব যে সংখ্যা রেখায়, অতএব সংখ্যা রেখায় 2.2626 সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। ক্লিয়ার? তো এইভাবে করতে হবে। নেক্সট এবার আমাকে এই যে দেখো 5.54 এর মাথায় পৌনঃপুনিক আছে, এটা করব। ঠিক আছে? তো এটা ভাঙালে কি হবে? এই যে 5.54 এর মাথায় পৌনঃপুনিক আছে, তো এটা সমান সমান আমার হয়ে যায় 5.544444, এভাবে চলতে থাকবে। ঠিক আছে? কারণ শুধুমাত্র 4 এর মাথায় পৌনঃপুনিক, মানে এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছিল, ওই জন্য এটা বারবার চলতে থাকবে। এবার আমাকে সংখ্যাটাকে 4 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে, তার মানে দশমিকের পরে 4টা সংখ্যা নিলে পরে কি হবে? এত দূর আসবে। ঠিক আছে? তো সমান সমান হয়ে যায় 5.5444। ক্লিয়ার? এটাকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো আমি লিখবো এখানে উত্তরে 5.54 এর মাথায় পৌনঃপুনিক সংখ্যাকে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে সংখ্যাটি হবে। কত হবে? 5.5444। ক্লিয়ার? এবার এই যে সংখ্যাটা আছে 5.544, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো সর্বপ্রথম একটা সংখ্যা রেখা তৈরি করব। মিডিলে একটা দাগ দিব, এটা 0 হয়ে যাবে। এর মিডিলে 1, 2, 3, 4, 5, 6টা দাগ দিয়ে দিচ্ছি। এখানে 6টা দিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6। এখানে -1, -2, -3, -4, -5,
-6, এখানে +1 2 3 4 5 6, ঠিক আছে। যেহেতু 5.544 আছে মানে 5-এর থেকে বেশি কিন্তু 6-এর থেকে কম, এইটুকুর মধ্যে কোথাও হবে। তো এইটাকে আবার জুম করে দেখানোর জন্য সংখ্যা রেখা তৈরি করছি। আমি এখানে একটা দাগ দিব আর এখানে একটা দাগ দেব, এই 6টাকে এই জায়গাতে মিলিয়ে নেব, এটা হয়ে গেল 6। একই রকম ভাবে এইটাকে এখানে মিলিয়ে দেব, এটা হয়ে গেল 5। এবার এর মিডলে 9টা দাগ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে 5 আছে বলে কত লিখব? 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9। আমার কত আছে? 5.5-এর থেকে বেশি, এখানে 5.5 দেখতে পাচ্ছি, তার থেকে কিছু বেশি দেওয়া আছে। তো 5.5 কোথায় পেয়েছি? এই জায়গাতে পেয়েছি, মানে এর থেকে বেশি কিন্তু 5.6 থেকে কম, তার মানে এর মিডিলে হবে। তো আরেকটা সংখ্যা রেখা স্থাপন করে নিচ্ছি। ক্লিয়ার? এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এই 5.5টাকে এখানে মিলিয়ে দেব, এখানে লিখে দেব 5.5 আর এখানে লিখব 5.6, এটাকে এখানে মিলিয়ে নেব। ক্লিয়ার? এর মিডলে 9টা দাগ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো এখানে 5.5 আছে বলে এখানে লিখব 5.5 লিখে দিলাম, শেষে একটা 1 লাগাবো। 5.5 2 5.5 3 5.5 9। আমার কত আছে? 5.54 লেখা আছে, 5.54-এর থেকে একটু বেশি। 5.54 কোথায় পেয়েছি? এই জায়গাতে পেয়েছি 5.54, তার মানে এর থেকে একটু বেশি কিন্তু 5.55 থেকে কম। তো তার জন্য আরেকটা সংখ্যা রেখা তৈরি করব। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দেব, এটা হয়ে যাবে 5.54 আর এটা হয়ে যাবে 5.55। ক্লিয়ার? 5.54 যে আছে এটাকে এখানে মিলিয়ে দেব আর 5.55টাকে এখানে মিলিয়ে দেব। এর মিডিয়ে 9টা দাগ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে 5.54 আছে বলে এখানে লিখব 5.541, তারপর লিখব 5.542 5.549। ক্লিয়ার? আমার কত আছে? 5.544 আছে, তারপরে একটু বেশি 5.544 দেখো এখানে পেয়েছি, এর থেকে বেশি, তার মানে এইটুকুর মধ্যে হবে। তার জন্য আরেকটা সংখ্যা রেখা তৈরি করব। এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব, এটা হয়ে যাবে কত? 5.544 আর এটা হয়ে যাবে 5.545। 5.544 কোথায় আছে? এখানে আছে, এটাকে এর সাথে মিলিয়ে দিলাম। 5.545 এখানে আছে, এর সাথে মিলিয়ে দিলাম। এর মিডিলে 9টা দাগ পারতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এটা 5.544 আছে বলে এখানে লিখব 5.5441 5.5442 5.5449। আমাকে কত স্থাপন করতে হবে? 5.5444। দেখো এখানে পেয়ে গেছি 5.5444, এটাকে একটু হাইলাইট করে দিলাম, এর নাম দিয়ে দিলাম পি। ক্লিয়ার? আমি এখানে লিখব অতএব সংখ্যা রেখায় পাঁচ পয়েন্ট 5444 সংখ্যাটি স্থাপন করে
পি বিন্দু পেলাম। ক্লিয়ার? তো এইভাবে করতে হবে। এবার নেক্সট দেখো 10 নম্বর। 10 নম্বরে কি বলেছে, এখানে এই সংখ্যাটা দেওয়া আছে, আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা একটা অমূলদ সংখ্যা। কারণ দেখো 0.23, 233, 2333, 4টা 3 এভাবে করে চলতে থাকছে। আর এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ এখানে দেওয়া আছে 0.21, 211, 2111 এইভাবে করে বাড়তে থাকলে পরে এটাকে অমূলদ সংখ্যা বলে। তো এই সংখ্যা দুটোর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলছে। বুঝা গেল? মানে এটা একটা অমূলদ সংখ্যা আর এটা একটা অমূলদ সংখ্যা। তো এই অমূলদ সংখ্যা দুটার মধ্যে দুটা মূলদ সংখ্যা আমাকে বের করতে বলছে। ক্লিয়ার? তো দেখো খুব সুন্দরভাবে সোজাভাবে করিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? তো আমি এখানে 10 নম্বর লিখছি উত্তর। এখানে লিখছি 0.23, 233, 2333, 4টা 3, 2 এভাবে করে চলতে থাকবে। এবং 0.21, 211, 2111, 4টা 1, 2 ডট ডট। সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো লিখব। সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো সমান সমান। মূলদ সংখ্যা হলো কি হবে, দেখো এখানে কত আছে 0.23, মানে 0.23 আছে, আর 0. এখানে 21 দেখতে পাচ্ছি। তো 21-এর থেকে একটু বড় লিখতে হবে, কিন্তু 23 থেকে একটু কম লিখতে হবে। ক্লিয়ার? তো আমি যদি এখানে লিখি 0.220, ক্লিয়ার? এটার পারবে না, মানে এটাই ভাগ করে শেষ হয়ে গেছে। তো এইভাবে সংখ্যাকে আমি মূলদ সংখ্যা বলবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই দেখবে, তাহলে এটা বুঝতে পারবে যে এটা একটা মূলদ সংখ্যা। তো এটা দেখো 0.220 আছে, মানে 21-এর থেকে বড়, কারণ 2 হয়ে গেছে, আর 23 থেকে ছোট। তো একটা মূলদ সংখ্যা লিখে নিলাম, আর একটা লিখে দিচ্ছি 0.225। ক্লিয়ার? তো তোমরা অসংখ্য লিখতে পারো, আমি দুটা লিখে দিলাম। ওকে, যেহেতু দুটা চেয়েছে। আশা করি যে বুঝতে পেরেছ। এবার দেখো 11 নম্বর অঙ্কটা কি বলছে, 0.2101 এবং 0.222, মানে এই 2টা রিপিট করছে, বা 0.2 এর মাথায় পৌনঃপুনিক। তো আমরা জানি এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, এর মধ্যে দুটা মূলদ সংখ্যা আমাকে লিখতে বলছে। ক্লিয়ার? তো কিভাবে করব দেখে নাও। এখানে 11 নম্বর দিচ্ছি, এখানে লিখব 0.2101 এবং 0.2 এর মাথায় পৌনঃপুনিক দিচ্ছি। দেখো এটা ছোট আছে বলে এটাকে লিখলাম, এটাকে লিখলাম না। তোমরা এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো সমান সমান। তো এটা কত আছে, 0.21 এর থেকে বড় আমাকে লিখতে হবে, কারণ 21 আছে। এটা 0.22 আছে, তো এর থেকে ছোট লিখতে হবে। ক্লিয়ার? তো আমি যদি এখানে লিখি 0.215 করে দিই, 21 এর থেকে বড়, ঠিক আছে, 210 আছে, এটা 215 করে দিলাম। তাহলে এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল। এবং নেক্সট আমি মূলদ সংখ্যাটা লিখছি 0.220 করে দিচ্ছি। ক্লিয়ার? দেখো এখানে 2 করে চলতে থাকছে, মানে 3 নম্বরটা 2 আসতো, কিন্তু এখানে 3 নম্বরটা 0 করে দিলাম। তো 3 নম্বরটা 2 এর থেকে এটা 0 দিয়েছি, মানে ছোট। তো এইভাবে দুটো সংখ্যা লেখা যায়। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। এবার নেক্সট 12 দাগের কি বলেছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য ও 10টি মিথ্যা বক্তব্য লিখতে বলছে। ক্লিয়ার?
তো এখানে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অখণ্ড সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, এই যে সংখ্যাগুলো আছে এগুলো কাকে বলে আমি আগের ভিডিওগুলোতে বুঝেছি, এবং একটা এক্সট্রা ভিডিওতে আমি শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যার সংজ্ঞা এবং উদাহরণ ডিটেলসে ডিসকাশন করেছি। তো তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। ক্লিয়ার? তো আমি এর উত্তরটা প্রোভাইড করছি, দেখো তোমরা বুঝতে পারবে। যেহেতু এখানে বলেছে 10টি সত্য বক্তব্য, তো সর্বপ্রথম সত্য বক্তব্যগুলো লিখবো, তারপর 10টা মিথ্যা বক্তব্য লেখার চেষ্টা করব। ক্লিয়ার? তো আমি প্রথম বক্তব্যটা প্রোভাইড করছি। দেখো 1 নম্বরে কি দেওয়া আছে, যে প্রতিটি স্বাভাবিক সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। ক্লিয়ার? তো এই জিনিসটা কি করে হয়? তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা কাকে বলে, যে শূন্য অপেক্ষা যে কোনো পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। ক্লিয়ার? আর বাস্তব সংখ্যা কাকে বলে, সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। তো আমরা জানি যে মূলদ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা পড়ছে, তাহলে প্রতিটি স্বাভাবিক সংখ্যা হলো বাস্তব সংখ্যা। ক্লিয়ার? এবার নেক্সট দেখো এখানে লেখা আছে প্রতিটি অখণ্ড সংখ্যাই বাস্তব সংখ্যা। তো অখণ্ড সংখ্যা কাকে বলে তোমাদের জানতে হবে। তো আমরা জানি জিরো সমেত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলিকে অখণ্ড সংখ্যা বলে। এবার আমরা জানি এটাও যে জিরো হচ্ছে একটি মূলদ সংখ্যা, ঠিক আছে, আর মূলদ সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যা পড়ছে, তাহলে প্রতিটি অখণ্ড সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। নেক্সট দেখো এখানে লেখা আছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কারণ আমরা জানি যে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা একত্রে মিলে বাস্তব সংখ্যা হয়। ক্লিয়ার? তাহলে প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা হবে। নেক্সট দেখো লেখা আছে প্রতিটি পূর্ণ সংখ্যাই বাস্তব সংখ্যা। তো আমরা জানি যে সকল অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাগুলিকে একত্রে পূর্ণ সংখ্যা বলে। ক্লিয়ার? আর সমস্ত পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, তাই মূলদ সংখ্যাগুলিকে বাস্তব সংখ্যা বলবো, মানে পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা হয়ে গেল। ক্লিয়ার? এবার নেক্সট দেখো এখানে লেখা আছে যে দুটি মূলদ সংখ্যার যোগফল বিয়োগফল মূলদ সংখ্যা। এটা আমরা সত্য জানি, বোঝা গেল। যে কোনো দুটো মূলদ সংখ্যা যদি নিয়ে যোগ করি তাহলে মূলদ সংখ্যা হবে, যে কোনো দুটো মূলদ সংখ্যাকে যদি বিয়োগ করি তাহলে মূলদ সংখ্যাই পাবো। এটা আমি কোষে দেখি 1.1-এ ডিটেলসে বুঝিয়েছিলাম, সর্বশেষ অঙ্কটা, ঠিক আছে। তো তোমরা যারা কোষে দেখি 1.1 দেখোনি, তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে। নেক্সট 6 নম্বর কি লেখা আছে, দুটি পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল হচ্ছে মূলদ সংখ্যা। অবশ্যই যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, আমি দুটো পূর্ণ সংখ্যা যদি নিই, যেরকম -1 -2 আছে, অথবা 0 আছে, অথবা 2 আছে, ঠিক আছে, তো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে -ইনফিনিটি থেকে শুরু করে এদিকে মাইনাসের দিকে চলতে থাকবে, 0 হবে প্লাসের দিকে চলতে থাকবে। এদের যোগ বিয়োগ করলে একটা পূর্ণ সংখ্যাই পাবো, আর পূর্ণ সংখ্যাটা সবসময় মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে দুটি পূর্ণ সংখ্যার যোগফল বা বিয়োগফল হচ্ছে একটা মূলদ সংখ্যা। নেক্সট হচ্ছে কি, দেখো লেখা আছে 0 একটি মূলদ সংখ্যা। এটা আমি বারবার ডিটেলসে বুঝিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, যে 0-কে p/q আকারে লেখা যায়। ক্লিয়ার? আর মূলদ সংখ্যার সংজ্ঞা আমরা জানি, যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে। কারণ দেখো 0 ইকুয়ালটা আমি লিখতে পারি 0/1, এটা লিখলে কোনো অসুবিধা নেই। আর এই 0টাকে আমি p ভাবতে পারি, আর 1টাকে আমি q ভাবতে পারি, কারণ q নট ইকুয়াল টু 0 হবে, বাকি সমস্ত পূর্ণ সংখ্যাগুলো হবে, ঠিক আছে, এবং p এর মধ্যেও পূর্ণ সংখ্যাগুলো পড়বে। ক্লিয়ার? তাহলে যেহেতু আমি p/q আকারে 0টাকে লিখতে পারছি, তাহলে 0 একটি মূলদ সংখ্যা। নেক্সট দেখো এখানে লেখা আছে যে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। অবশ্যই, কারণ কোষে দেখি 1.1-এ আমি সর্বশেষ অঙ্কটাতে বলেছিলাম যে সকল মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা, সকল মূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা, সকল মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা, এবং সকল মূলদ সংখ্যার ভাগফল একটি মূলদ সংখ্যা। এই জিনিসগুলো প্রমাণ করেছিলাম। ক্লিয়ার? তো তোমরা দেখে নিতে পারো কোষে দেখি 1.1-এর দাগের সর্বশেষ অঙ্কটা। ওকে, এবার নেক্সট দেখো লেখা আছে যে 0 স্বাভাবিক সংখ্যা নয়। আর স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা আমি বললাম যে শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে, ঠিক আছে। যেহেতু শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, তো অবশ্যই শূন্যটা স্বাভাবিক সংখ্যা নয়, কারণ শূন্য অপেক্ষা বড় বললাম সংখ্যাটাতে। ক্লিয়ার? এটাও সত্য। 10 নম্বর দেখো 10 নম্বরে কি লেখা আছে, প্রতিটি পূর্ণ সংখ্যা সর্বদাই মূলদ সংখ্যা। অবশ্যই সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলবো, কারণ পূর্ণ সংখ্যা কোনগুলোকে বললাম, যে -ইনফিনিটি থেকে শুরু করে 0 সমেত +ইনফিনিটি, ঠিক আছে। তো -3 -2 -1 0 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর এগুলোকে মূলদ সংখ্যাও বলতে পারি, কারণ এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে, যে কোনো সংখ্যাটাকে আমি p/q আকারে প্রকাশ করে নিতে পারি।
ঠিক আছে। ধরে নাও যে আমি এই যে -3 নিলাম, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করবো কিভাবে? দেখো -3 ইকুয়াল টু আমি যদি -3 ডিভাইড বাই 1 লিখি তাহলে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, কারণ এটাকে আমি পি বলতে পারি, ক্লিয়ার, আর এটাকে কিউ বলতে পারি। ওকে, কারণ পিটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউটাও পূর্ণ সংখ্যা, তো -3 তো অবশ্যই পূর্ণ সংখ্যা, আর 1টাও পূর্ণ সংখ্যা, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম -3টাকে। 0কে তো পারি, একটু আগেই দেখালাম, 1কেও পারবো, 2কেও পারবো, 3কেও পারবো, সবাইকে পারবো, কোনো অসুবিধা নেই। বুঝা গেল? তাহলে আমার 10 নম্বর কি হয়ে গেল? প্রতিটি পূর্ণ সংখ্যায় সর্বদা মূলদ সংখ্যা। ওকে, এবার নেক্সট, এবার আমি 10টা মিথ্যা বক্তব্য লিখবো যেগুলো হবে না, ক্লিয়ার? তো দেখো এখানে লিখেছি যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখানে বলেছে দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা, কিন্তু এটা কিন্তু হয় না। কেন? কারণ আমরা জানি √টা একটা অমূলদ সংখ্যা, আর তো এখানে আরেকটা √2 নিয়ে নিলাম, ঠিক আছে। এদের যদি গুণ করে দিই তাহলে কত হবে? 2 চলে আসবে, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা পেয়ে গেলাম। অথবা √2 নিলাম আর -√2 নিলাম, দুটো আলাদা আলাদা সংখ্যা হয়ে গেলো। এদের যদি গুণ করে দিই মানে √2 ইন্টু -√2, তাহলে √2 ইন্টু √2 2 চলে আসবে, আর এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে -2, এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে কিন্তু সর্বদা দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা পাচ্ছি না, মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছি। কিন্তু যদি √2 ইন্টু √3 করে দিই তো এই ক্ষেত্রে কত হবে? √6। এখানে দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যায় পেলাম, মানে কখনো কখনো পাওয়া যাচ্ছে, কখনো কখনো পাওয়া যাচ্ছে না। ওকে, তার মানে আমি বলতে পারি না যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা, কখনো অমূলদ সংখ্যা হবে, কখনো মূলদ সংখ্যা হবে। নেক্সট দেখো কি লেখা আছে? দুটি অমূলদ সংখ্যার যোগফল এবং বিয়োগফল সর্বদাই অমূলদ সংখ্যা। এটাও কিন্তু কখনো হয় না, কারণ আমি উদাহরণ দিচ্ছি, দেখো √2 একটা অমূলদ সংখ্যা নিলাম, একটা -√2 অমূলদ সংখ্যা নিলাম, যদি এদের যোগ করি তাহলে কত হবে? √2 প্লাস দিব, ওকে, -√2, তো সমান সমান কত হবে? √2 প্লাস মাইনাসে -√2 ইকুয়াল টু কত পেলাম? 0 পেয়ে গেলাম। তো এটা তো মূলদ সংখ্যা পেয়ে গেলাম, একটু আগেই বললাম, ঠিক আছে। তাহলে সর্বদা কিন্তু যোগফল অমূলদ সংখ্যা হয় না। ওকে, এবার বলছে বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা। বিয়োগফল হবে না, কারণ √2 নিব আর একটা √2 নিব, এদের বিয়োগ করবো তো কত হবে? 0 হয়ে যাবে, তো অমূলদ সংখ্যা হলো না। ওকে, তো এটা মিথ্যা বক্তব্য, ওকে, আমি প্রোভাইড করলাম। এবার নেক্সট দেখো 3 নম্বর কি বলছে? √9 একটি অমূলদ সংখ্যা। তো √9কে যদি ভাঙাই আমি তো কত হবে? √3 ইন্টু 3 হয়ে যাবে, ক্লিয়ার, আর এটা সমান কত হবে? 3 একটা বেরিয়ে যাবে, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা পেয়ে গেলাম, ঠিক আছে। আমি এটাকে অমূলদ লিখেছি, মানে মিথ্যা বক্তব্য বলেছি, ওই জন্য ভুল লিখেছি। এবার নেক্সট বলেছে প্রতিটি বাস্তব সংখ্যায় মূলদ সংখ্যা। ওকে, এখানে প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে আমাকে মূলদ সংখ্যা বলেছে, আর আমরা জানি বাস্তব সংখ্যার সংখ্যা কি? যে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। তার মানে কি বাস্তব সংখ্যার ভিতরে কিন্তু অমূলদ সংখ্যাও আছে, তো অমূলদ সংখ্যাটাকে কখনো মূলদ সংখ্যা বলতে পারবো না, ক্লিয়ার। তাহলে প্রতিটি বাস্তব সংখ্যাকে মূলদ সংখ্যা বলা যায় না, কিন্তু প্রতিটি মূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা যায়, প্রতিটি অমূলদ সংখ্যাকেও বাস্তব সংখ্যা বলা যায়, কিন্তু প্রতিটি বাস্তব সংখ্যাকে মূলদ সংখ্যা বলা যাবে না, প্রতিটি বাস্তব সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা যাবে না। আশা করি বুঝাতে পেরেছি। এবার নেক্সট দেখো লেখা আছে 0 একটি স্বাভাবিক সংখ্যা। এটা কখনো হবে না, কারণ আমি স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা বললাম যে 0 অপেক্ষা সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো 0 অপেক্ষা যেহেতু বড় বললাম, তাহলে 0টা হবে না, তো এটা মিথ্যা বক্তব্য। ওকে, এবার নেক্সট দেখো কি লিখেছি? দুটি অমূলদ সংখ্যার মধ্যে একটি মাত্র অমূলদ সংখ্যা থাকে, কিন্তু অঙ্কগুলো করানোর সময় আমি ডিটেলসে বুঝিয়েছিলাম যে দুটি অমূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য অমূলদ সংখ্যা বের করা যায়, তাই এটা মিথ্যা বক্তব্য। এবার নেক্সট দেখো কি লেখা আছে? দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি মাত্র মূলদ সংখ্যা থাকে, কিন্তু এটাও আমি বুঝিয়েছিলাম যে দুটি মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায়, তার মানে এটা মিথ্যা বক্তব্য। নেক্সট দেখো কি লেখা আছে? -1 একটি অখণ্ড সংখ্যা, আর আমি অখণ্ড সংখ্যার সংজ্ঞা বললাম যে 0 সমেত সমস্ত স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে। তার মানে কি 0 থেকে শুরু করে উপরের সংখ্যাগুলো মাইনাসের দিকে যাবে না, তাই -1 একটি অখণ্ড সংখ্যা হতে পারে না, তাই এটা একটা মিথ্যা বক্তব্য। নেক্সট 9 নম্বর কি বলছে? যে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা প্রতিটি, ঠিক আছে, অমূলদ সংখ্যা কখনোই হতে পারে না, কারণ আমি বলেছিলাম যে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একত্রে মিলে আমি বাস্তব সংখ্যা বলতে পারি, ঠিক আছে। তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা হতে পারে না, কারণ কিছু কিছু বাস্তব সংখ্যা মূলদ সংখ্যাও হতে পারে। ওকে, নেক্সট দেখো কি লেখা আছে? প্রতিটি বাস্তব সংখ্যাই পূর্ণ সংখ্যা। অবশ্যই প্রতিটি বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না, কারণ বাস্তব সংখ্যার মধ্যে আমরা অমূলদ সংখ্যাও পাচ্ছি, ঠিক আছে। যেহেতু অমূলদ সংখ্যা পাচ্ছি, আর অমূলদ সংখ্যা হচ্ছে √2 √3, তো এগুলোকে পূর্ণ সংখ্যা বলতে পারি না, ক্লিয়ার। তো এগুলো হয়ে গেল মিথ্যা বক্তব্য।
আশা করি যে 12 দাগটা ক্লিয়ার বোঝাতে পেরেছি। এবার নেক্সট দেখো এখানে 13 দাগে কি বলছে, 13 এক নম্বরটা বলছে 3x² + 2x + 1 যখন x = 5। এবার এই জিনিসটা একটু পড়ে নি, তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। এখানে বলেছে একটি গুণ করতে 2 টাকা আর একটি যোগ করতে 1 টাকা লাগলে, ঠিক আছে, মানে এই যে অঙ্কটা আছে এটা যখন সমাধান করব তো দেখবো যে এর মাঝখানে কটা গুণ চিহ্ন আসছে আর কটা যোগ চিহ্ন আসছে, ঠিক আছে। এমনিতে আমরা দেখতে পাচ্ছ যে একটা যোগ প্লাস আর একটা যোগ, দুটা যোগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো যখন সমাধান করব তখন আরো দেখাবো যে কটা যোগ আসছে অ্যাকচুয়ালি আর কটা গুণ আসছে। হ্যাঁ, তো যটা গুণ আসবে অত ইন্টু 2 গুণ করতে হবে, কারণ একটা গুণের দাম 2 টাকা, ঠিক আছে। যদি 3টা গুণ আসে তো 6 টাকা হয়ে গেল, আর যদি দুটা যোগ আসে তাহলে 2 একে 2, মানে 6 আর 2 8 টাকা, ঠিক আছে। তো এইভাবে হিসাব করতে হবে। তো এত টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি, ক্লিয়ার। এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বার করা যায় দেখি। এবার বলছে কি নিয়ম ব্যবহার করলে কম টাকায় মান বের করা যাবে, বুঝা গেল, মানে কম সংখ্যক গুণ এবং যোগ বিয়োগ কি নিয়ম ব্যবহার করলে নিয়ে আসা যাবে। ওকে, তো আমি অঙ্কটা করাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে ক্লিয়ার। ওকে, তো আমি এখানে 1 নম্বর লিখে নিচ্ছি, 3x² + 2x + 1 আছে, ঠিক আছে। তো আমি এখানে উত্তর লিখব, উত্তরে লিখব যখন x = 5, ঠিক আছে। তো আমার কি হবে 3x² + 2x + 1। এবার এখানে কি করবো, এই x এর জায়গায় 5 বসাবো, কারণ x = যখন 5 আছে তাহলে x এর জায়গাগুলোতে 5 হয়ে যাবে। তো এটা সমান সমান কত হবে, 3 × 5² + 2 × 5 + 1। তো দেখো এখানে 5 এর মাথায় স্কোয়ার আছে, তার মানে কি হবে 3 × 5 × 5 + 2 × 5 + 1, বুঝা গেল। তাহলে আমি কটা গুণ পেলাম, একটা গুণ, দুটা গুণ, তিনটা গুণ, আর যোগ কটা পেলাম, দুটা পেলাম। তো আমি লিখব যে অতএব সংখ্যামালাটির মান নির্ণয় করতে তিনটি গুণ ও দুটি যোগ করতে হবে, ক্লিয়ার। তা লিখব অতএব মোট 3, তিনটা গুণ আছে ওই জন্য 3 লিখলাম। একটা গুণের দাম ক টাকা, একটি গুণ করতে 2 টাকা লাগে, ঠিক আছে। তো তিনটি গুণ করতে 6 টাকা, মানে 3 × 2 করব, প্লাস দেব। কটা যোগ আছে, দুটা যোগ আছে, তো 2 লিখব। আর একটা যোগের মান হচ্ছে কত, 1 টাকা, ক্লিয়ার। তাহলে দুটা যোগের মান 2 টাকা, তাহলে × 2 × 1 করে দেব। সমান কত হবে, 3 দুনা 6 + 2 দুনা, এই সরি এটা 1 হবে, এখানে 1 লিখে দেব। তাহলে এটা 2 একে 2 সমান সমান 8 টাকা লাগবে, ক্লিয়ার। তো আমি লিখব এবার, এখানে কি বলেছে, কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান নির্ণয় করা যাবে। তো এবার আমি বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে দেখব, ঠিক আছে। তো আমি এবার লিখব যে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করা হলে, লিখব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করা হলে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করতে হলে কি করতে হবে, আমি আগে শিখেছিলাম নিয়মগুলো, ঠিক আছে, আবার দেখে দিচ্ছি। দেখো আমার কোশ্চেনটা কি ছিল, 3x² + 2x + 1, ঠিক আছে। এখানে সমান সমান দেব, এই এক্সটাকে কমন টেনে নিতে হবে। দেখো এক্সটা এখানেও আছে এখানেও আছে, তো এখানে একটা এক্স কমন টেনে নেব, ক্লিয়ার। তো আমি এখানে এক্স লিখে দিচ্ছি, থাকবে কত, 3x + 2 + 1। ওকে, এই জিনিসটা পেলাম। এবার এখানে লিখবো যখন x = 5, এই যে x এর মান 5 আছে, তো এখানে লিখবো 5
ক্লিয়ার, ইন্টু করব 3 × 5 + 2 + 1। ঠিক আছে, এক্স এর জায়গাগুলোতে 5 বসিয়ে দিলাম। ক্লিয়ার, তো আমরা গুণ কটা পেলাম? একটা গুণ, দুটা গুণ পেলাম, যোগ পেলাম দুটা। ক্লিয়ার, তো আমি এখানে লিখব যে সংখ্যামালাটির মান নির্ণয় করতে সংখ্যামালাটির মান নির্ণয় করতে দুটি গুণ ও দুটি যোগ করতে হবে। ঠিক আছে, লিখবো অতএব মোট দুটা গুণ আছে, তো এখানে 2 লিখবো। একটা গুণের দাম 2 টাকা, দুটা গুণের দাম 4 টাকা, ওই জন্য 2 গুণ করবো, প্লাস দিব। দুটা যোগ আছে ওই জন্য 2 লিখবো। একটা গুণের দাম 1 টাকা বলে, দুটা গুণের দাম 2 টাকা, 2 কে 2 করে দিলাম, সমান সমান 2 দুগুণে 4 + 2 সমান সমান 6 টাকা লাগবে। তো আমি এখানে কি পেলাম যে 6 টাকা। ঠিক আছে, বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে, আর নর্মাল করলাম তো আমার 8 টাকা লাগলো। তো আমি এখানে লিখবো যে অতএব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করা হলে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটির মান নির্ণয় করা যায় বা নির্ণয় করা যাবে। আশা করি যে অঙ্কটা বুঝতে পেরেছো, তো এইভাবে করতে হবে। এবার নেক্সট দেখো 13 দাগের 2 নম্বর, একই প্রসেস আছে। ঠিক আছে, তো আমি এখানে উত্তর লিখছি। সর্বপ্রথম অঙ্কটাকে লিখে নিচ্ছি। ওকে, 2 নম্বর 2x³ + 3x² + 2x + 3। ওকে, এখানে উত্তর লিখব যখন x = 7। ক্লিয়ার, যখন x = 7 হয়ে যাবে তখন কত হবে? 2x³ + 3x² + 2x + 3। এখানে মানটা বসাবো 2 × x এর মান কত আছে? 7, তার মানে এখানে 7 এর কিউব করে দেব, প্লাস 3 × 7 এর স্কোয়ার প্লাস 2 × 7 + 3 সমান কত হবে? 2 × 7 কটা আছে? 7 এর মধ্যে 3 আছে, মানে 3টা গুণ হবে, একটা দুটা 3টা 7 হয়ে গেল গুণের আকারে, প্লাস 3 × দুটা 7 গুণের আকারে লিখবো 7 × 7 প্লাস 2 × 7 প্লাস 3। ঠিক আছে, তাহলে এখানে কটা গুণ ব্যবহার হলো? একটা দুটা তিনটা চারটা পাঁচটা 6টা গুণ হলো, আর যোগ কটা? একটা দুটা তিনটা। ওকে, তো আমি লিখব যে সংখ্যামালাটির মান নির্ণয় করতে ছটি গুণ ও 3টি যোগ করতে হবে। এখানে লিখব মোট কত হবে? 6টা গুণ মানে 6 × 2 করব, প্লাস 3টা যোগ মানে 3 × 1 করব, কারণ একটা যোগের মূল্য হচ্ছে 1 টাকা, একটা গুণের মূল্য 2 টাকা। সমান কত হবে? 6 দুনা 12 প্লাস 3 তখন 15 টাকা লাগবে। বোঝা গেল? এবার লিখব নিচেতে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করা হলে
ব্যবহার করা হলে, যদি বিচ্ছেদ নিয়ম ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে এখানে ইকুয়েশনটা লিখব 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3 সমান সমান দেব। দেখো এখানে x³ আছে, এখানে x² আছে, তো x²টাকে কমন টেনে নেব, থাকবে কত 2x প্লাস 3, এখানে প্লাস 1 লিখবো, থাকবে কত 2x প্লাস 3। ক্লিয়ার? তো এখানে সমান সমান দেব, 2x প্লাস 3 এখানেও আছে, এখানেও আছে, 2x প্লাস 3 কমন নিয়ে নেব, 2x প্লাস 3 ইন্টু x² প্লাস 1। ক্লিয়ার? এবার নিচে লিখব যে যখন x ইকুয়াল টু 7। ক্লিয়ার? তো আমার কি হবে, 2 ইন্টু 7 হয়ে যাবে, x এর জায়গায় 7 বসিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু 7 এর স্কোয়ার প্লাস 1 সমান সমান কত হবে, 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 7 ইন্টু 7 প্লাস 1। বোঝা গেল? তাহলে এখানে কটা গুণ হলো, একটা গুণ, দুটা গুণ, তিনটা গুণ, আর যোগ কটা, একটা দুটা, তিনটা গুণ দুটা যোগ পেলাম। আর এখানে দেখো 6টা গুণ ছিল আর 3টা যোগ ছিল, এখানে শুধুমাত্র 3টা গুণ আর দুটা যোগ পেলাম। তো আমি লিখবো নিচে, ঠিক আছে তোমরা এই জিনিসটা লিখে নাও, আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে লিখবো আমি যে সংখ্যামালাটির মান নির্ণয় করতে 3টি গুণ ও 2টি যোগ করতে হবে। নিচে লিখবো মোট 3 ইন্টু 2 লিখবো, কারণ একটা গুণের দাম 2 টাকা, প্লাস দুটা যোগ 2 ইন্টু 1 করবো, কারণ একটা যোগের দাম 1 টাকা, সমান কত 3 2 6 প্লাস 2 কে 2 সমান সমান 8 টাকা লাগবে। ক্লিয়ার? তো লিখবো নিচে যে অতএব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করা হলে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটির মান নির্ণয় করা যাবে। কেন সবচেয়ে কম টাকা নির্ণয় করা যাবে, দেখো ব্যাক করে দেখাচ্ছি। এখানে আমি নর্মালভাবে করেছিলাম, তো আমার কত লেগেছিল 15 টাকা, ঠিক আছে, আর যখন আমি বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলাম তো শুধুমাত্র লাগলো 8 টাকা। ওই জন্য লিখলাম বিচ্ছেদ নিয়ম ব্যবহার করা হলে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটির মান নির্ণয় করা যাবে। আশা করি যে এই অঙ্কগুলো ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘড়িটাকে দাবিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।